আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তোমাদের জাহিদ ভাইয়া, পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। সাস্টের ভর্তি কমিটির একাধিক টিচারদের সাথে কথা বলে আমি যে তথ্যটুকু জানতে পারলাম গুচ্ছ এবং সাস্ট নিয়ে, এবং তোমার ভিতরে যেই একাধিক কোয়েরি বা কোয়েশ্চেন ছিল সাস্ট এবং গুচ্ছ পদ্ধতিটা নিয়ে, যে হঠাৎ করে সাস্ট বের হয়ে গেল বিনা নোটিশে, আগে থেকে কেন বললো না, এবং হঠাৎ করে তারা একক পরীক্ষা নিতে চাচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টাইলে, তাহলে যারা এতদিন জিএসটি বা ভার্সিটি ইউনিটের প্রস্তুতি নিয়েছিল তাদের কি হবে, তাদের জীবন কি এখানে সংকটাপন্ন কিনা, এবং ফুল সিলেবাসে চলে আসা হঠাৎ করে এই জিনিসটাও বা তারা কিভাবে দেখতেছেন, স্টুডেন্টদের কথা কি চিন্তা করতেছেন তারা, এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু আমি তাদেরকে প্রশ্ন ছুড়ে দিছি। যেহেতু আমি সাস্টে পড়ি, আমি তাদেরকে এই কোয়েশ্চেনগুলো করছি তোমাদের হয়ে। হ্যাঁ, সো তারা আমাকে কি বললেন, এটার বিপরীতে তাদের চিন্তাধারা কি, প্রত্যেকটা জিনিস আমি এই ভিডিওটাতে বলার চেষ্টা করব। আমার সঙ্গেই থাকো এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে এই ধরনের প্রবলেমে তাদেরকে ভিডিওটা ছড়ায় দাও। এক এক করে আসি। প্রথমে আমি যে কোয়েশ্চেনটা করলাম, যে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে আসা এবং এখন যে একটা যৌক্তিক দাবি উঠলো, এই মুহূর্তে আসলে সাস্ট কি চিন্তা করতেছে। স্যার আমাকে যেটা বললেন, তারা তাদের একক ভর্তি পরীক্ষায় বহাল তবিয়তে থাকতে চান। তারা এখন পর্যন্ত সরকারি নির্দেশ নেওয়া পর্যন্ত তারা এই কি বলা যায় সিদ্ধান্তই অটুট থাকবেন, এটাই আমাকে জানালেন। সো তারা আসলে এই মুহূর্তটাতে একটা কমপ্লেক্স সিচুয়েশনে আছেন, যেহেতু ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অনেকেই অ্যাপ্লাই করে ফেলছে এবং তারা ডিক্লারেশনও দিয়ে দিয়েছেন, এবং একটা গোষ্ঠী কিন্তু অলরেডি সাস্টের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিছে। এখন তাদের পক্ষে চাইলেও গুচ্ছের ভিতরে যাওয়াটা পসিবল হবে না। এই কথাটাই আমাকে বললেন। একটা বড় একটা গুজামিল হয়ে যাবে এই জায়গাটাতে, কয়েকটা পার্ট হয়ে যাবে। এক পার্ট বলবে যে না আমরা গুচ্ছে থাকতে চাই না, আরেক পার্ট বলবে যে না আমরা গুচ্ছে থাকতে চাই। সো একটা বড় ধরনের মেসাকার হয়ে যাবে। সো আরও কিছু যুক্তিকতা আমাকে দেখাইছেন স্যার, ওইটা আসলে তোমাদেরকে না বলি, কারণ এটা আসলে সিক্রেট বিষয়। সো তোমরা যতটুকু জানার বিষয় আশা করি বুঝতে পারতেছো যে তারা আসলে একক ভর্তি পরীক্ষায় বহাল তবিয়তে থাকতে চাচ্ছেন। সেকেন্ড যে কোয়েশ্চেন করলাম যে স্যার এইচএসসি 24 ব্যাচ তো জানতো না, সেকেন্ড টাইমারে তো জানতো না যে আপনারা বের হয়ে যাবেন এবং তাদের কি বলা যায় সিলেবাসটাও ফুল সিলেবাসে হয়ে যাবে, তাদের ক্ষেত্রে এটা আসলে কি স্যার মানানসই হলো? তখন স্যার আমাকে বললেন, আমাদের যে কোর্স যেগুলো আছে বিশেষ করে সায়েন্স ফ্যাকাল্টিতে, আমাদের কোর্স কারিকুলামে যেই টপিকগুলো পড়ানো হয় এগুলো সম্পূর্ণরূপে ইন্টারমিডিয়েটের সিলেবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ, ফুল সিলেবাসের সাথে। একটু ভেঙে বলি তোমাদেরকে, আমাদের প্রত্যেক সেমিস্টারে বিশ্ববিদ্যালয়ে কিছু কোর্স থাকে। হ্যাঁ, ওই কোর্সগুলা সে ফর এক্সাম্পল ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এগুলো হচ্ছে আমাদের শুরুর দিকে প্রত্যেকটা ফ্যাকাল্টিতেই কিন্তু পিওর সাবজেক্ট ছাড়া ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড সায়েন্সে কিন্তু এগুলা নন মেজর হিসেবে থাকে। তো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু যেই টপিকগুলো পড়ানো হয় এই টপিকগুলো ফুল সিলেবাসের আন্ডারে থাকে। সো এই জন্য স্টুডেন্টদের পক্ষে খুবই কষ্ট হয়ে যায় যখন শর্ট সিলেবাস পড়ে আসে এবং তারা এই সাবজেক্টগুলোর সাথে ডিল করতে অনেক বেশি হিমশিম খায়। এটা হচ্ছে টিচারদের কথা, যার কারণে তারা মৌলিকভাবে শুরু থেকেই ফুল সিলেবাসে পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করে আসছেন এবং এইবারও তারা এটাই করতে চাচ্ছেন। তারা স্টুডেন্টদের কথা চিন্তা করে এই কাজটা করছেন। স্যার আমাকে যেটা বললেন যে স্টুডেন্টরা হঠাৎ করে এসে যখন বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলোর সাথে কোপ আপ করতে পারে না, তখন একটা ডিপ্রেশনের জায়গা তৈরি হয়, এবং এই জায়গাগুলোতে পড়তে গেলে বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ে তাদের কিন্তু ফুল সিলেবাসের উপরে একটা জ্ঞান থাকা জরুরি বলে টিচাররা মনে করেন, বিধায় এই কাজটা করছেন। সো তখন আমি টিচারদেরকে বললাম যে স্যার তাহলে সময় তো কম স্যার, সময়ের যদি বেশি থাকতো তাহলে তো তারা অবশ্যই ফুল সিলেবাসে পড়াশোনা করতে পারতো। তখন স্যার আমাকে বললেন তাদের গুচ্ছের পদ্ধতিতে যাওয়ার পরে তাদের ওইখান থেকে বের হওয়ার যে একটা প্রসেস এটা অনেক লেন্দি ছিল, যার কারণে তারা চাইলেই টাইমলাইনের ভিতরে তারা তাদের ডিক্লারেশনটা দিতে পারেন নাই। এটা নিয়ে দুঃখও প্রকাশ করছেন স্যার আমাকে। সো এটা হচ্ছে তাদের লিমিটেশন, বাট তারা চাচ্ছেন যে অ্যাকচুয়ালি তারা তাদের আগের জলুসে ফিরে যেতে, আগের ভর্তি পদ্ধতিতে ফিরে যেতে, যেই সময় কিনা স্টুডেন্টরা সত্যিকার অর্থের একটা কোয়েশ্চেনের বা একটা ভালো একটা প্রশ্নের সাথে ফাইট করে তারা হচ্ছে এই জায়গাগুলোতে যেত এবং তারা আসলেই ক্যাপাবল হতো ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। এটা কিন্তু সত্যি। তুমি যদি মেথে দুর্বল থাকো কিংবা তুমি যদি শর্ট সিলেবাস পড়ে যাও, ওইখানে কিন্তু তুমি যখন পারমুটেশন যদি পড়ে না যাও, তোমাদের ওইখানে কিন্তু আমাদের আইপিইতে একটা আলাদা কোর্সই আছে, মেজর কোর্স পারমুটেশন কম্বিনেশনের নিয়ে, ইঞ্জিনিয়ারিং স্ট্যাটিস্টিক্স। সো এই সাবজেক্টগুলোতে আসলে খুবই তোমাদের প্রবলেম ফেস করতে হয়, যেমন ইন্টিগ্রাল ক্যালকুলাস, তারপর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এগুলো কিন্তু ওইখানে খুব ডিপলি পড়াশোনা করানো হয়। সো যারা শর্ট সিলেবাস পড়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কঠিন হয়ে যাবে লিঙ্ক আপ করাটা। সো স্যারের এই হচ্ছে যুক্তিকতা ছিল এই জায়গাটাতে। এই জায়গাটাতে আমি একমত স্যারের সাথে, বাট তোমাদের একটু সময় দেওয়া ছিল, এই ব্যাপারটা নিয়ে স্যার আসলে দুঃখ প্রকাশ করছেন। আচ্ছা, পরে যে ব্যাপার সেটা হলো যে তাহলে স্টুডেন্ট আসলে এখন কি করবে, ওভারঅল আসলে চিন্তাধারাটা কি। তখন স্যার আমাকে যেটা বললেন, অ্যাকচুয়ালি একটা গোষ্ঠী কিন্তু আছে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি অলরেডি নিয়ে নিছে রুয়েট, কুয়েট, চুয়েট, বুয়েটের জন্য। তো
সাস্টের টার্গেটেড হচ্ছে সেই স্টুডেন্টদেরকে নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে বা ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড পড়াশোনা করছে, তাদের টার্গেট। সো যারা মাঝখানে জিএসটির জন্য প্রস্তুতি নিয়েছে, যারা কিনা জানতো না আগে থেকে যে সাস্ট বের হয়ে যাবে, তাদের কথা আসলে এই জায়গাটাতে চিন্তা করা হয় নাই। এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। এটা আসলে হয়েছে, এরকমই হয়েছে। তাদের আসলে চিন্তাই নাই এই জিনিসটা যে কারা আসলে কোন প্রস্তুতিটা নিচ্ছে। তাদের লাগবে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্ট, এই হচ্ছে ব্যাপার। সো আমি তোমাদেরকে কি করণীয় যদি তোমরা আমাকে বলো, এজ এ বড় ভাই হিসেবে আমি তোমাদেরকে বলবো, এই মুহূর্তে তোমরা তোমাদের দাবি যেগুলো আছে সেগুলো আসলে চালাইয়া যাও। তোমরা তোমাদের যৌক্তিক দাবিগুলো আদায় করে ছাড়ো। কারণ আমাদের যেই মোটোটা বা হিউম্যান রাইটস হিসাবে আমাদের এজ এ কি বলা যায় মানুষ হিসাবে, এবং আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান যেটা ছিল, সেটার উদ্দেশ্য সব কিছু মিলিয়ে যদি চিন্তা করো, এত মানুষ রক্ত জড়ানোর পিছনে ছিল হচ্ছে আমাদের হিউম্যান রাইটস। আমাদের যাতে যৌক্তিক ব্যাপারগুলো আমাদের সামনে নিয়ে আসা হয়, আমরা যাতে কেউ বৈষম্যের শিকার না হই, তাই না? এখন আমি সব বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পরের ব্যাপার, আমি সব বিশ্ববিদ্যালয়ে বসতে পারতেছি কিনা এটাই হচ্ছে আমাদের ইনশিওর করতে দিচ্ছে না। গুচ্ছ পদ্ধতি ভাঙলে যেটা হয়, মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা আসলে বিলং করে 99%, আমি সবসময় বলি 99% বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যারা প্রিপারেশন নিচ্ছে সবাই মধ্যবিত্ত। সবার পক্ষে কিন্তু সব বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করা পসিবল হয় না, অ্যাপ্লাই করাই পসিবল হয় না। কারণ হাজার হাজার টাকা এখানে খরচ হয়ে যায়, স্টুডেন্টদের পক্ষে বিয়ার করা পসিবল হয় না। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন 5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য যে টাকা লাগে, ওই টাকা দিয়ে মধ্যবিত্ত 4-5 মাস চলে যায়। সো এটা আসলে কিভাবে সম্ভব? এবং পুরো একটা কিন্তু কমপ্লেক্স একটা ব্যাপার হয়ে যায়, আমাদের সাথে ইনজাস্টিস হয়ে যায়। সো এই ব্যাপারটুকু নিয়ে অবশ্যই টিচারদের সাথে কথা বলছি, তারা চাচ্ছে না আসলে গুচ্ছ পদ্ধতি থাকুক। বাট কিছু কিছু বিশ্ববিদ্যালয় তাদের মৌলিকত্ব ধরার জন্য, কোয়ালিটি কি বলা যায়, কোয়ালিটি এডুকেশন ঠিক রাখার জন্য তারা আসলে বাধ্য হয়ে এই জিনিসগুলো করতে হচ্ছে। অনেক ইনার ব্যাপার স্যাপার ছিল যেগুলো হয়তো আমি তোমাদেরকে বলতে পারতেছি না, বাট আমি তোমাদের যতটুকু তথ্য প্রয়োজন সেটুকুই বলার চেষ্টা করছি। আর তোমাদের এখন করণীয় যেটা বলবো, এজ এ বড় ভাই হিসাবে, আন্দোলন করো, যাই করো, সব করো, একটা সময় যায় কিন্তু পরীক্ষা হবে। গুচ্ছ থাক না থাক, সাস্ট যাক না যাক, ফুল সিলেবাস, শর্ট সিলেবাস, যাই হোক, পরীক্ষা কিন্তু হবে, তোমাকে কিন্তু পরীক্ষায় বসতে হবে। সো এই মুহূর্তে একটা গোষ্ঠী কিন্তু ঠিকই পড়াশোনা করতেছে। সো তোমরা যারা আন্দোলনে নামছো, তাদের মাথায় যাতে এটা থাকে, আমি দিনে যদি আন্দোলন করি, যাতে রাতে যাই আমি একটা সময় পড়াশোনা করতে পারি। দিনে আন্দোলন, রাতে যাতে আমি পুরো রাত যাতে পড়তে পারি। তোমাদের কাছে হাত জোর করবো, এজ এ বড় ভাই, প্লিজ প্লিজ পড়াশোনাটায় মনোযোগ দিও। কখনো যাতে পড়াশোনা থেকে ডিস্ট্রাক্টেড না হয়ে যাও। সারাক্ষণ আন্দোলন করে তোমরা সারা রাত যাতে ফেসবুক না চালাও। পড়াশোনা ঠিক রাখো, দিনের বেলা আন্দোলনের কথা চিন্তা করো, রাতে পড়াশোনা করো। এই অনুরোধটুকু তোমাদের কাছে থাকবে। পরবর্তী যে কোনো আপডেটে আমি তোমাদেরকে অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের সাথে আমি সবসময় আসি, থাকবো। তোমাদের যৌক্তিক দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত তোমরা লড়াই করে যাও, তোমাদের জয় নিশ্চয়ই হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।